নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখক সুকান্ত দাসের কলমে গোবিন্দপুরের বাংলো বাড়ির দ্বিতীয় এবং অন্তিম পর্ব, গোবিন্দপুরের কাঠের বাড়ি। প্রথম পর্বে আপনারা জানতে পেরেছিলেন যে কিভাবে রিমি ও তার দুই বন্ধু গোবিন্দপুরের বাংলো বাড়িতে গিয়ে তাদের কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল, রিমি কিভাবে সেখান থেকে উদ্ধার হয়েছিল এবং তার পরবর্তীতে তার জীবনে কি কি পরিবর্তন ঘটে সে বিষয়েই আজকে আমাদের এই গল্পটি। আপনাদের অনেক অনুরোধে আমরা পুনরায় নিয়ে এলাম গোবিন্দপুরের বাংলো বাড়ির দ্বিতীয় এবং অন্তিম পর্ব, লেখক সুকান্ত দাসের কলমে গোবিন্দপুরের কাঠের বাড়ি। আর যারা এখনো গল্পটির প্রথম পর্ব শোনেননি, ডেসক্রিপশন বক্সে তাদের জন্য প্রথম পর্বের গল্পের লিঙ্কটি অবশ্যই দেওয়া থাকবে। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে গোবিন্দপুরের কাঠের বাড়ি। টেবিলের ওপর খোলা খাতাটা সামনে রেখে পেনটা ঠিক গালের কাছে ঠেকিয়ে রেখে অনেকক্ষণ ধরে চুপ করে বসে রয়েছে রিমি। তার চোখ শূন্য কম্পিউটার স্ক্রিনের দিকে। সেখানে একটা ওয়ার্ড ফাইল খোলা থাকলেও সেই ফাইলে কিন্তু এখনও একটা অক্ষরও লেখেনি। অথচ আজকের মধ্যেই রিপোর্টটা তৈরি করতে হবে তাকে। ঘরের আশেপাশের কয়েকটা কম্পিউটারের কিবোর্ডের সামনে বসে থাকা লোকদের থেকে কট কট করে শব্দ ভেসে আসছে। তবে সেই সমস্ত শব্দ যেন রিমির কানে ঢুকছে না। তার মন পড়েছে দূরে কোথাও, অনেক দূরে, অনেক আগে, অনেক বছর আগের কোথাও একটা। এভাবেই বসেছিল রিমি। একটু পরেই একটা গলার স্বরে তার চমক ভাঙে। ওই কি রে, সামনে খাতা খুলে ওভাবে চুপ করে বসে আছিস কেন? রিমি চোখ তুলে তাকিয়ে দেখে তার কম্পিউটার টেবিলের একপাশে এসে দাঁড়িয়েছে ঈশান। তারপর একটা কৌতূহলী মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। অনেক কষ্টে রিমি তার মুখে একটা হাসি ফুটিয়ে তারপর বলে, তেমন কিছু না, ওই। বুঝতে পেরেছি, আবার তুই ওসব ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করেছিলি, তাই তো? তোকে না কতবার বলেছি ওগুলো নিয়ে তো ভাববি না। দেখ, যা হয়ে গেছে সেগুলো নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই, বল। ব্যাপারটা তুই ভুলে যা। রিমির মুখে একটা শান্ত হাসি ফুটে ওঠে। পেনটা নামিয়ে রেখে খাতা বন্ধ করতে করতে বলে, ভুলে যা বললেই কি আর ভোলা যায় ঈশান? সেদিন যদি আমি ওখানে না যেতে চাইতাম তাহলে এত কিছু ঘটতই না। তাহলে জয়ন্ত, রনু দুজনেই আজ এখানেই থাকতো। আমি এটাই বুঝতে পারছি না যে কেন তুই গোটা ব্যাপারটার জন্য নিজেকে দায়ী করছিস। তুই একার ইচ্ছেতে তো সেখানে যাসনি, বাকিদেরও ইচ্ছে ছিল তাই সেখানে গিয়েছিলিস। আর তাছাড়া তোরা তো নিচের ঘরেই ছিলি, ওপরে ঘরে যদি। কথাগুলো শুনতে রিমির ভালো লাগে না। কম্পিউটারটা বন্ধ করে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। ঈশান কিন্তু তার পিছু ছাড়ে না। তার পাশে পাশে হাঁটতে হাঁটতে বলে, দেখ, তুই এভাবে যদি কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে যাস তাহলে কিন্তু তোর এখানে কাজ করা সমস্যার হয়ে যাবে। তুই তো জানিস আমাদের স্যার কেমন, তারপরে তুই এইসব নিয়ে। রিমি কথার উত্তর দেয় না। অফিসের ঘরটা পেরিয়ে বাইরে এসে নিজের স্কুটির চাবি ঘোরাতে ঘোরাতে বলে, দেখ, তুই যেটা জানিস না সেটা নিয়ে কিছু বলিস না। ঈশান এসে রিমির সামনে দাঁড়ায়। তারপর তার চাবি ঘোরাতে থাকা হাতটা চেপে ধরে বলে, আমি জানতে চাই রিমি, আমি জানতে চাই ওই বাড়িতে আসলে সেদিন কি হয়েছিল। এমন কি ভয় যেটা তোকে আজও এত বছর পরেও তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য তুই ঠিকভাবে কাজ করতে পারছিস না, ঠিকভাবে ঘুমোতে পারছিস না? কখনো নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবার ভালো করে? ঈশানের কথা শুনে স্কুটির সামনের ছোট্ট আয়নায় রিমির চোখ গিয়ে পড়ে। চোখের তলায় কালি, গোটা মুখ কেমন যেন কালচে হয়ে রয়েছে। দেখে মনে হবে যেন কোনো একটা অসুস্থ মেয়ে বিছানা ছেড়ে উঠে এসেছে এই মাত্র। তার হাসি পায়, অসুস্থ মুখে হাসিটা যেন আরও বেশি রুগ্ন বলে মনে হয়। চাপা গলায় আস্তে আস্তে সে বলে,
আমি চাই না, আমি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলতে চাই না। তুই তো জানিস, প্লিজ তুই আমাকে জোর করিস না। ঈশান কিন্তু তার কথায় সরে দাঁড়ায় না, তার বদলে একটু গলা তুলে বলে, এতদিন ধরে তোর সমস্ত কথা আমি শুনে গেছি। আর নয় রিমি, এবার তুই আমায় বল তোর মনের ভেতরে কি ভয় লুকিয়ে আছে যেটা তোকে এভাবে তাড়া করে বেড়াচ্ছে। প্লিজ প্লিজ আমায় বল, তুই বল প্লিজ আমায়। রিমি চাবিটা খুলে ফেলে, তারপর একটা ফ্যাকাশে চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ, তারপর বলে, সমস্যাটা শুনে তুই আমাকে পাগল মনে করবি না তো? মনে করবি না তো যে এই যুগে দাঁড়িয়ে আমার মতো একজন মেয়ে যে কিনা খবরের কাগজে রিপোর্ট লেখে, সে এইরকম কথা বলছে কি করে? অবিশ্বাস করবি না তো আমাকে? ঈশান শান্ত মুখে রিমির কাঁধের ওপর একটা হাত রাখে, তারপর বলে, আমি তোর বন্ধু রিমি, আমি তোর কথা অবিশ্বাস করব কি করে বলতো? আর তোর মতো একটা মেয়ে শুধু শুধু মিথ্যে কথা যে বলবে না সেটাও আমি জানি, কিন্তু আমি চাই তোর থেকে সবটা শুনতে। আমার সবটা খুলে বললে তোর নিজেরও খানিকটা হালকা লাগবে, দেখিস। এই এত দিন ধরে এত সাইকিয়াট্রিস্ট, এত ডাক্তার, কোনো কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না। তুই নিজেই চাইছিস না মন থেকে ব্যাপারটা বার করতে, আর তাই। রিমি কেমন যেন গর্জে ওঠে, তারপর বলে, আমি চাই ঈশান, আমি প্রাণপণে চাইছি গোটা ব্যাপারটা মন থেকে সরিয়ে দিতে, কিন্তু হচ্ছে না, হচ্ছে না ঈশান। আমি আমি ঘুমোতে গেলেই আমার চোখের সামনে সেদিনের সমস্ত ব্যাপারটা ভেসে আসছে বারবার। আজ এতগুলো বছর পরেও যেন ব্যাপারটা আমি সেদিনের মতো করেই দেখতে পাচ্ছি। আর দেখতে পেলেই সেই ভয়টা আমায় যেন চারপাশ থেকে জড়িয়ে ধরছে। আমি আমি পালানোর চেষ্টা করছি, কিন্তু পালাতে পারছি না, জড়িয়ে ধরছে আমায়। তারপর রিমির ঠোঁট কাঁপতে থাকে, তার দুটো চোখ যেন ভয় বড় হয়ে আসে। ঈশান বুঝতে পারে সবটা। রিমির কাঁধের ওপর শক্ত হাতে একটা চাপ দিয়ে সে বলে, এখানে নয়, চলো আমরা অন্য কোথাও একটা গিয়ে বসি, তারপর না হয় তুই সবটা আমায় খুলে বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কফি শপের একটা টেবিলে ওরা দুজন বসে রয়েছে। সামনে রাখা 2 কাপ কফি কখন যেন ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। রিমি অনেকক্ষণ ধরে একভাবে বসে থেকে বলল, সেদিন রাতে ওই গোবিন্দপুরের কাঠের বাংলো বাড়িতে আমরা 3 জনই হয়তো মরে যেতাম, কিন্তু আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম বলেই বেঁচে গেছি। আমি সত্যি বুঝতে পারিনি জানিস যে এমন কিছু একটা হবে, না হলে জয়ন্তকেও অতটা জোর করতাম না ওখানে যাওয়ার জন্য। এই কথা তো আমি জানি, যেটা আমি জানি না তুই সেইটা বল। ওই বাড়িতে আসলে সেদিন কি হয়েছিলটা কি? সেদিন রাতে আমি যখন ওই বাড়ি থেকে ছুটে পালাচ্ছিলাম, তখন পিছনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম একটা অদ্ভুত জিনিস, যেন একটা বড় গাছ। সেই গাছটা শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে ছুটে আসছে, আর সেই গাছটা প্রাণপণে চেষ্টা করছে তার দুটো হাত দিয়ে ধরে। আমার পায়ের কাছে সেই গাছটা লেগেছিল জানিস, এখনো আমার পায়ে দাগ রয়েছে। সেদিন জয়ন্ত আর রনর চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। এমন চিৎকার মানুষ কোনো কিছু দেখে ভয় পেলে কিংবা মারা যাওয়ার সময় করে। আর ওদের দুজনেরই মৃতদেহ আমি দেখেছিলাম। ওদের ঠিক কপালের কাছে যেন একটা ধারালো কিছু ঢুকিয়ে দিয়েছে, আর সেটা বেরিয়ে এসেছে মাথার পেছনের দিক থেকে। ওদেরকে কে মেরেছিল সেটা আমি জানি না, তবে একটা ব্যাপার কিন্তু এখনো আমার মনে আছে। ওদের দুজনের মৃতদেহটা পড়েছিল ঠিক ব্যালকনির কাছে, যেখান থেকে কাঠের ঘোরানো সিঁড়িটা ওপরের দিকে উঠেছে। ওরা দুজন যেন তাকিয়েছিল সেই সিঁড়ির বাঁকটার কাছে, যেখান থেকে উপরে উঠতে হয়।
যেন মনে হচ্ছিল ওরা সেই দিকে তাকিয়ে কাউকে একটা দেখে চলেছিল। আর তুই যে স্বপ্নটা দেখিস, সেই স্বপ্নে তুই কি দেখতে পাস? রিমির গোটা মুখে ভয়ের ছাপ দেখা দিল। তার একটা হাত কাঁপতে কাঁপতে টেবিলের কফির কাপটা স্পর্শ করল। খানিকটা কফি চলকে পড়ল টেবিলে। কাপটা তুলে নিয়ে মুখে খানিকটা কফি ঢেলে নিজের শরীরটা বোধহয় চাঙ্গা করল রিমি। তারপর একটু কেশে নিয়ে বলল, স্বপ্নটা অনেকটা একই রকম দেখি। ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে স্বপ্ন যাই দেখি না কেন সেটা গিয়ে পৌঁছয় সেই বাংলো বাড়িটার কাছে। তারপর আমি দেখতে পাই অন্ধকারে একটা কালো মতো ছায়ামূর্তি ওই কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। চারপাশটা অন্ধকার, কোথাও কিচ্ছু দেখা যায় না। সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে উঠে গিয়ে দাঁড়িয়েছে সেই সিঁড়ির বাঁকের কাছে। আর ঠিক তখনই দোতলার ব্যালকনির দিক থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। সেই চিৎকারটা শুনে আমি ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পাই আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। অমন অন্ধকারের মধ্যে যে দৃশ্যটা আমি কিভাবে পুরোপুরি দেখতে পাই সেটা আমি বুঝতেই পারি না। আমি দেখতে পাই দোতলার ঘরের দরজার কাছে লম্বা মতো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। তার মাথাটা গিয়ে ঠেকেছে দোতলার ঘরের একদম ছাদের কাছে। একটা লম্বা হাত সামনের দিকে এগিয়ে এসে একটা মানুষের কপালের মাঝখান দিয়ে ঢুকে এফোর ওফোর হয়ে গেছে। আর আর তার গোটা শরীরটা শূন্যে উঠে রয়েছে। সিঁড়ির বাঁকের কাছে দাঁড়িয়ে সেই ছায়া মূর্তিটা যে কি করছে সেটা আমি বুঝতেই পারি না। অতটুকু দেখেই আমি ভয়ে চিৎকার করে উঠি। ঈশান সমস্ত কিছুই মন দিয়ে শুনছিল। এবার একটু কৌতূহলী হয়ে বলল, আমাদের স্বপ্নের সাথে কিন্তু আমাদের মনের একটা যোগাযোগ থাকে। আমাদের মনের ভেতর চলতে থাকা অনেক কিছুই স্বপ্নের মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে আসে। আমার মনে হয় ওই গোবিন্দপুরের বাংলো বাড়ির রাতের ব্যাপারটা তোর মনে একটা গভীর প্রভাব ফেলেছে। আর এটা কিছুতেই ঠিক হচ্ছে না। সেই ঘটনাটা তুই ভুলতে পারছিস না, আর তাই তুই এমন কিছু স্বপ্ন দেখিস। একটা কথা বলতো আমায়, স্বপ্নের মধ্যে ওই বাড়িটার আশেপাশে আর কিছু দেখতে পাস তুই? মানে ওই সিঁড়ির বাঁকের কাছে ছায়ামূর্তি আর ওই দোতলার ব্যালকনিতে সেই দুজনকে ছাড়া অন্য কিছু? রিমি ঈশানের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর টেবিলের ওপর এসে পড়া ঈশানের একটা হাত দু হাতে শক্ত করে চেপে ধরে একটু কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ ঈশান, আর একটা ব্যাপার আমি দেখতে না পেলেও বুঝতে পারি। আমি সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে যখন এই সমস্ত ব্যাপার দেখে ভয় পেতে শুরু করি, ঠিক তখনই আমার মনে হয় অন্ধকারে পেছনের জঙ্গল থেকে কেউ যেন একটা বেরিয়ে আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আমার ঘাড়ের কাছে তার গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারি। স্বপ্নে আমি সেখান থেকে ছুটে পালাবার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ছুটে পালাতে পারি না। আমি বুঝতে পারি আমার পেছনে যে এসে দাঁড়িয়েছে তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর শুধু পড়ছে না, তার ভয়ঙ্কর একটা মুখও রয়েছে। আর সেই মুখটা আমার একদম ঘাড়ের কাছে এসে পড়েছে। ব্যাপারটা দেখেই আমি ভয় চিৎকার করে উঠি, আর তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। এর আগে বা পরে আমি কিন্তু আর কিছুই দেখতে পাইনি। ঈশানকে এবার একটু চিন্তিত বলে মনে হয়। অনেকটা ভেবে নিয়ে সে বলে, এতদিন ধরে এত ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কোনো কিছুতেই কিচ্ছু হয়নি? রিমি মাথা নাড়ায় হতাশ ভাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার মনে হয় আমায় আর একবার ওই বাংলোটায় যেতে হবে। আমায় ওখানে গিয়ে দেখতে হবে সেদিন রাতে ওই বাড়িতে অন্ধকারে ঠিক কী ঘটেছিল। ওদের দুজনের চোখ কেন ওই সিঁড়ির বাঁকের কাছে ছিল। তাছাড়া আমি জানতে পেরেছি এর আগে যারা মারা গেছে তারা সবাই পড়েছিল ব্যালকনির একদম ওই সিঁড়ির বাঁকের কাছে, আর তাদের চোখও ছিল ওই দিকে। কে সে? কে দাঁড়াতো
সেই রাতে সিঁড়ির বাঁকের কাছে কে দাঁড়িয়ে ছিল সেটা না জানা পর্যন্ত আমার এই স্বপ্ন শেষ হবে না। সেটা না জানা পর্যন্ত আমি ভালোভাবে থাকতে পারবো না ঈশান। ঈশান রিমির একটা হাত চেপে ধরে বলে, রিমি, আমরা খবরের কাগজে কাজ করি, আমাদের কাছে এই সমস্ত ব্যাপার কিন্তু অবিশ্বাস্য। তবে তুই যখন বলছিস সেটা মিথ্যে হতে পারে না। আর এত বছর ধরে তোর সাথে এমন একটা ব্যাপার হয়ে চলেছে, তুই মিথ্যে বলতে যাবি বা কেন? তোর যদি মনে হয় ও বাড়িতে গেলে তোর এই সমস্যাটা ঠিক হয়ে যাবে, তাহলে আমি যাব তোর সাথে। রিমি চমকে ওঠে। ঠিক সেই কলেজে পড়ার সময় জয়ন্ত আর রনর সাথে সেই গোবিন্দপুরের বাংলো বাড়ির কাছে প্রথম যাওয়ার ব্যাপারটার মতোই চমকে ওঠে। রিমি ঈশানের হাত ধরে নিয়ে বলে, আমি সেখানে কাউকে নিয়ে যেতে চাই না, আমি একাই যাব সেখানে। পাগলের মতো কথা বলিস না। যদি তোকে যেতেই হয় তাহলে তোর সাথে আমি যাব, না হলে তোকে একা কিন্তু আমি সেখানে যেতে দেব না। এবার তোর ইচ্ছে, তুই ঠিক কর তুই কি করবি। গোবিন্দপুর এসে ওরা আশ্রয় নেয় সেই গ্রামের একটা বয়স্ক লোকের বাড়িতে। ওরা জানায় ওরা আসলে একটা খবরের কাগজের রিপোর্টার, এখানকার জঙ্গল নিয়ে একটা খবর করতে চাইছে। তাছাড়া গ্রামের চাষিদের দুরবস্থা নিয়েও কিছু রিপোর্ট লিখবে। এই কথা বলে ওরা গ্রামে সেই বয়স্ক লোকটার বাড়িতে থাকার অনুমতি পায়। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির দাওয়ার একপাশে বসেছিল ওরা তিনজন, রিমি, ঈশান আর সেই বয়স্ক লোকটি, যার নাম নরহরি। এ কথা সে কথার পর একসময় ঈশান বলে ওঠে, বলছি, আপনাদের এই গ্রামে ওই জঙ্গলের দিকে একটা কাঠের বাংলো বাড়ি আছে বলে শুনেছি। কথাটা শুনে হ্যারিকেনের আলোয় নরহরির দুটো চোখ কেমন যেন ধক ধক করে জ্বলে ওঠে। সে একবার ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা কি করে জানলো ওই বাংলো বাড়ির কথা? কে বলেছে তোমাদের? আর তোমরা এখানে কি করতে এসেছো বলো তো? রিমি ভয় পেয়ে যায়। যদি লোকটা বুঝতে পারে তারা ওই কাঠের বাংলো বাড়িটার জন্য এসেছে, তাহলে তাদের গ্রামে থাকতে দেবে না। এমনকি গ্রামের লোক যদি জানতে পারে, তাদের এই গ্রাম থেকে চলে যেতে হবে। ঈশান কিন্তু ব্যাপারটা খুব দ্রুত সামলে নেয়। সে বলে, আসলে এই গ্রামে ঢুকে গ্রামের একজনকে এখানকার দেখার মতো জায়গাগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম। তখনই সে বলছিল যে গ্রামের শেষের দিকে জঙ্গলের মধ্যে নাকি একটা কাঠের বাংলো বাড়ি আছে, তবে সেখানে রাতের বেলা না যাওয়াই নাকি ভালো। কেমন হয় যদি দিনের বেলা গিয়ে একবার দেখে আসি, তাই আর কি আপনাকে বললাম। নরহরির মনের সন্দেহ কিন্তু তবুও গেল না। একবার ভালো করে রিমি আর ঈশানের মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে বলল, তোমরা সত্যি কথা বলছো তো? তোমরা ওই কাঠের বাংলো বাড়িতে যাওয়ার জন্য এখানে আসোনি তো? দেখো, যদি তেমন কিছু হয় তাহলে তোমাদের কিন্তু আমি এখানে থাকতে দিতে পারবো না। ওই বাড়িতে রাতের বেলা কেউ গেলে সে আর ফিরে আসতে পারে না। তোমরা শহরের লোক, তোমরা এসব বিশ্বাস করবে না। অনেক বছর আগে শহর থেকে 3 জন এসেছিল, তাদের মধ্যে একজন ফিরে যেতে পেরেছে, কিন্তু বাকি 2 জন ওই কাঠের বাংলো বাড়িতেই মরেছে। ঈশান যেন কিছুই জানে না এমনভাবে বলে ওঠে, কিন্তু এমনটা কেন হয় বলুন তো? আর ওই বাড়িতে যদি কিছু থেকেই থাকে, তার তো একটা ইতিহাস থাকবে নাকি? সেটা কি আপনি জানেন কিছু? এবার যেন নরহরির সন্দেহ খানিকটা কমে আসে। হ্যারিকেনের আলোর সামনের দিকে সে তাকায়। এই বাড়ির সামনের দিকে তাকালে গ্রামের রাস্তা দেখা যায়। তারপরে শুরু হয়েছে ফাঁকা জমি। আকাশে চাঁদের আলো উজ্জ্বল হয়ে পড়েছে। চারপাশটা সেই আলোতে ভালোভাবেই দেখা যায়। নরহরি বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওই কাঠের বাংলো বাড়িটার কথা আমি আমার বাবার কাছে শুনেছিলাম। ওই বাড়িটা তৈরি করেছিল এক সাহেব। সেই সাহেব তখন এদিকে চাষিদের দিয়ে চাষ করাতো। তোমরা হয়তো জানো, স্বাধীনতার আগে এদিকে
নীল চাষে বেশ ফল হয়েছিল। সে সময় এই এলাকার জমিদারের সাথে সেই সাহেবের সম্পর্ক বেশ ভালোই ছিল। জমিদারের অনুমতিতে সেই সাহেব চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করাতো। গ্রামের বাইরের দিকে ওই জায়গাটায় তখন এতটা জঙ্গল ছিল না। একটু নিরালাতেই সাহেব জমিদারের সাহায্যে তার ওই কাঠের বাংলো বাড়ি তৈরি করেছিলেন। সেখানে থাকতো সাহেব, তার বউ আর তাদের একমাত্র মেয়ে। সবকিছু ভালোভাবেই চলছিল। সাহেবও গ্রামের চাষিদের দিয়ে নীল চাষ করিয়ে সেখান থেকে ভালো টাকাই আয় করত। জমিদার আর সাহেব মিলে গ্রামের চাষিদের ওপর যে অত্যাচার করত তার মুখে বলার মতো নয়। তবে সাহেবের বউ কিন্তু ছিল বেশ ভালো। তাকে দেখতে ছিল যেমন সুন্দর, তেমন ছিল তার ব্যবহার। গ্রামের মানুষদের আপদে বিপদে সে তাদের পাশে এসে দাঁড়াতো। কিন্তু সাহেবের জন্য খোলাখুলি ভাবে কিছু বলতে না পারলেও সাহায্য করতে পিছু পা হতো না। গ্রামের মানুষ সে সাহেবের বউকে বেশ পছন্দই করত। তবে ধর্মের কল বোধ হয় বাতাসে নড়ে। তাই হঠাৎ করেই সেই সাহেবের ছোট মেয়েটা একদিন কোথায় যেন হারিয়ে গেল। গোটা গ্রাম জুড়ে খোঁজ চলল। সাহেব মনে করলো গ্রামের মানুষেরা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। গ্রামের মানুষদের ধরে নিয়ে যাওয়া হলো সেই কাঠের বাংলো বাড়ির পেছনের দিকের জঙ্গলে। তারপর সেখানে তাদের গাছের সাথে বেঁধে সাহেব চাবুক মারল, কিন্তু তবুও কেউ কিছুই বলতে পারল না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তারপর একদিন সাহেবের মেয়ের মৃতদেহ পাওয়া গেল সামনের ওই জঙ্গলের ভেতর থেকে। তার মৃতদেহটা এত বিভৎস হয়েছিল যে তা চোখে দেখে সহ্য করা যায় না। শিয়াল কুকুরে বোধহয় খুবলে খুবলে সারা গায়ের মাংস খেয়েছে। একটা পচা গলা দুর্গন্ধ বেরিয়ে আসছে তার দিক থেকে। ওটা সাহেবের মেয়ে বলে চেনাই যেত না যদি না তার গলায় একটা সোনার হার আর লকেট থাকতো। সেই লকেটের ভেতরে সেই সাহেবের এবং ওই সাহেবের বউয়ের ছবি খোদাই করা ছিল। ওটা সাহেব বানিয়ে এনেছিল অনেক দূর থেকে। এই ঘটনায় সাহেব ভেঙে পড়লেও সাহেবের বউ কিন্তু ভেঙে পড়ল না। গ্রামের সবাই গিয়েছিল সেই মৃতদেহ দেখতে। সাহেবও বুঝতে পেরেছিল এই কাজ বোধহয় গ্রামের মানুষদের হবে না, কারণ এতটা সাহস তারা করতে পারবে না। জমিদারও একথায় সায় দিয়েছিল। গ্রামের মুখ্য সূক্ষ্ম ভীত মানুষদের দ্বারা এমন একটা বীভৎস কাজ কখনোই সম্ভব নয়। মনে হয় জঙ্গলে গিয়ে পড়েছিল মেয়েটা, তারপর জঙ্গলে কোনো হিংস্র জন্তুর হাতে প্রাণ হারায়। শিয়াল কুকুর এমনকি সাপের কামড়ে মারা যেতে পারে সেই মেয়েটা। তবে মৃত্যুটা কিসে হয়েছে তা বোঝা সম্ভব নয়। সাহেবের স্ত্রী কিন্তু নির্বিকারই রইল। নির্বিকার ভাবে সে ওই বিভৎস মৃতদেহটাকে দুটো হাত দিয়ে নিজের কোলে তুলে নিল। তারপর যেন তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে এমন ভাবে তার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় মা, আর কেউ তোকে বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়। গোটা ব্যাপারটা দেখে গ্রামের সকলেই বুঝতে পেরেছিল যে তার মাথা খারাপ হয়ে গেছে। মেয়ের শোকে এতদিন ধরে সে পাগলের মতো হয়ে গিয়েছিল। সারাদিন কান্নাকাটি করত, কিছুই খেতে চাইতো না, ঘুমোতও না। কিন্তু মেয়েকে এমনভাবে খুঁজে পেয়ে সে কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল। সত্যি বলতে এরপর থেকে সাহেব নিজেও কেমন যেন বদলে গেলেন। গ্রামের মানুষদের ওপর আর আগের মতো অত্যাচার সে করত না। তবে নীল চাষ কিন্তু আগের মতোই চলতে লাগলো। জমিদারও বুঝতে পেরেছিলেন মেয়ের শোকে সাহেব কেমন বদলে গিয়েছে, আর তার আগের মতো উপার্জন হতে লাগলো না নীল চাষ করে, এবং গ্রামের মানুষদের থেকে সে অত্যাচারও বজায় থাকলো না। তাই সে তককে তককে রইল এই সাহেবকে সরিয়ে ফেলতে পারলে যদি এখানে নতুন সাহেব আসে তাহলে আবার তার সুদিন ফিরবে। তারপর তারপর কি হয়েছিল? সাহেবের স্ত্রী তো পাগল হয়ে গিয়েছিল বললেন। তারপর তারপর সে কি ঠিক হয়েছিল? আর সাহেবের মেয়েকে ওইভাবে মেরেছিল কে? চাঁদটা আকাশের একপাশে হেলে পড়েছে।
সামনে ফাঁকা জমির মধ্যে আধো অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যায় না। একটা ঠান্ডা হাওয়া ভেসে আসতে লাগলো ওদের দিকে। নরহরি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সাহেবের মেয়েকে ওভাবে কে মেরেছিল তা জানা গেল না, তবে সাহেবের বউ পাগল হয়ে গেলেও সে কিন্তু শান্ত হয়ে গিয়েছিল আগে থেকে। এখন আর তার কোনো সমস্যা ছিল না, নিজের মতোই খেত, নিজের মতোই ঘুমতো। সাহেবের সাথে খুব বেশি কথা সে বলতো না, বেশিরভাগ সময় ওপরের ওই দোতলার ঘরে দরজা বন্ধ করেই বসে থাকতো। গ্রামের একটি মেয়ে সাহেবের বাড়িতেই কাজ করত। সেই গ্রামের সবাইকে বলতো সাহেবের বউ মনে হয় সমস্ত কিছু ভুলে গেছে, সে আবার আগের মতনই হয়ে গেছে। সাহেব কিন্তু বদলালো না, তার অত্যাচার যেমন কমে এসেছিল তেমন ধীরে ধীরে সে গ্রামের চাষিদের জোর করে নীল চাষ করতে আর বাধ্য করত না। গ্রামের লোকেদের সাথে তার ভালো ব্যবহারই ছিল। তার বারবার মনে হতো তার নিজের দোষেই তার মেয়ের এমন পরিণতি হয়েছে। দেখতে দেখতে ব্যাপারটা এমন দাঁড়ালো যে গ্রামের লোকেরাও এবার সাহেবের দুঃখে কেমন যেন কাতর হয়ে পড়তে শুরু করলো। হ্যাঁ, মানুষটা এক সময় তাদের উপর অত্যাচার করেছে, তাদের সাথে অনেক অবিচার করেছে, কিন্তু কিন্তু তাই বলে তো তারা এমন কিছু চায়নি যে সাহেবের অমন ফুটফুটে ছোট্ট মেয়েটা মরে যাক। সাহেব এখান থেকে চলে যাওয়ার জন্য তলবিতলবা গোটাতে লাগলো। তবে এসব করতে করতেই কেটে গেল আরো 2 মাস। যে মেয়েটা ওই বাড়িতে কাজ করত সেই মেয়েটা একদিন রাতের বেলা ও বাড়িতে কোনো একটা কারণে থেকে গিয়েছিল। সাহেব কোনো কাজে বাইরে গিয়েছিল, মেয়েটা ও বাড়িতে সাহেবের বউয়ের সঙ্গেই থাকতো। আগেও মাঝে মাঝে তাকে এমন থাকতে হতো। তখন তারা দুজন রাতের বেলা নিচের ঘরেই ঘুমতো। সাহেবের বউ ঘুমতো বিছানার উপরে, মেয়েটা ঘুমতো নিচে মেঝেতে। সেদিন রাত্রে সে কিন্তু কিছুতেই এক ঘরে থাকতে চাইল না, সে চলে গেল উপরের ঘরে, মেয়েটা রইল নিচের ঘরে। তাকে সাহেবের বউ বারবার বলে দিল রাতের বেলা যেন কোনো কারণে সে যেন উপরের ঘরে না যায়। তোমরা শহরে মানুষ, তোমাদের যেমন প্রচন্ড কৌতূহল, তেমনি মেয়ে মানুষেরও কৌতূহল কিন্তু সবচেয়ে বেশি। সেও কেমন যেন চিন্তিত হয়ে বলল, হঠাৎ করেই সাহেবের বউ তাকে দোতলার ঘরে যেতে বারণ করলই বা কেন? সে রাতে সে আর ঘুমালো না। অনেক রাতে নিচের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে সেই সিঁড়ির কাছে গিয়ে পৌঁছলো। উপরের ঘরের দিক থেকে তখন কিছু অদ্ভুত শব্দ ভেসে আসছে, যেন মনে হচ্ছে কেউ একটানা স্বরে কোনো কথা বলে চলেছে। চারপাশে অন্ধকার, ঘরের মধ্যে আলো রয়েছে বটে, কিন্তু সেই হ্যারিকেনের আলো ঘরের মধ্যেই রয়েছে। তাড়াহুড়ো সে আলোটা নিয়ে আসতেই ভুলে গেছিল। অন্ধকার থাকলেও আকাশে কিন্তু চাঁদের আলো ছিল। সে চাঁদের আলোয় কাঠের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো সে। আর যত উপরের দিকে উঠতে লাগলো তত একটানা স্বরে বলা কথাগুলো সে আগের থেকেও বেশি ভালোভাবে শুনতে পেল। হাওয়ার শব্দ ছাড়া সেই একটানা সুরে কথা বলার শব্দগুলো ভেসে আসছে। মাঝে মাঝে একবার চারপাশে তাকিয়ে ভালো করে দেখে নিল সে, কেউ কোথাও নেই। উপরে উঠে সিঁড়ির বাঁকটা দিয়ে কোন রকমে আস্তে আস্তে উঠে গেল। উপরে উঠতেই বোঝা গেল ঘরের দরজাটা বন্ধ রয়েছে, তবে ঘরের কাঠের দরজা তলা থেকে একটা হলদে আলো বাইরে বেরিয়ে এসে পড়ছে। প্রথমে সে মনে করেছিল বোধহয় হ্যারিকেনের আলো কিংবা মোমবাতির আলো জ্বলছে দোতলায়। ব্যালকনির কাছে পৌঁছে যেতেই কিন্তু তার কানে সেই একটানা স্বরে বলা কথাগুলো ভেসে আসতে লাগলো। এবার কিন্তু তারও ভয় হতে লাগলো। আস্তে আস্তে দরজাটার কাছে এগিয়ে গেল সে। দরজার এক পাশে সামান্য একটা ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে ভেতরের ঘরের মধ্যে চোখ রেখে সে যেটা দেখতে পেল তাতে ভয়ে তার গোটা শরীর কেঁপে উঠল। মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসতো। ঠিক তখনই সে হাতটা দিয়ে মুখটা চেপে ধরল। তারপর যেন
নিঃশ্বাসের শব্দটাও যেন শোনা না যায় এমন ভাবে ওই দোতলার ঘরের দরজার কাছ থেকে নেমে এসেছিল বাড়ির বাইরে। তারপর সেদিন রাতেই ছুটতে ছুটতে গ্রামে এসে পড়ে। গ্রামে এসে তারপর তার ধুম জ্বর হয়েছিল। শরীর একটু সুস্থ হওয়ার পরে সে গ্রামের সকলকে বলেছিল সেদিন রাতে দরজার ফাঁক দিয়ে সে কি দেখতে পেয়েছিল। নরহরি এমনভাবে কথাটা বলে চুপ করতে ওরা দুজনে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। এবার ঈশান বলল, আচ্ছা, ওই মেয়েটা দরজার ফাঁক দিয়ে কি দেখতে পেয়েছিল সেটাই তো আপনি বললেন না। নরহরির মুখে এবার একটা হাসি দেখা গেল। সে বলল, সে কথা কি তোমরা আর বিশ্বাস করবে? হ্যাঁ, সে কথা আমরাই তখন বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ, তোমরাই বা কি করে বিশ্বাস করবে? আরে আপনি বলুন না, আমরা বিশ্বাস করব। সেই মেয়েটির দরজার ছোট্ট ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল ভেতরে একটা মোমবাতির আলো জ্বলছে। সে আলোর এক পাশে বসে রয়েছে সাহেবের বউ। সাহেবের বউয়ের মাথার চুলগুলো তার কাঁধের সামনের দিকে এসে পড়েছে। তার সামনে মোমবাতির আলোর চারপাশে আঁকা রয়েছে একটা অদ্ভুত চিহ্ন। সে চোখ বন্ধ করে অদ্ভুত ভাবে দুলতে দুলতে কি যেন একটা বলে চলেছে সুর করে। তবে সেটা তেমন ভয় পাওয়ার মতো দৃশ্য ছিল না। ভয় পাওয়ার মতো দৃশ্য ছিল তার উল্টো দিকে বসে থাকা একটা জিনিস। স্পষ্ট দেখা যাচ্ছিল তার উল্টো দিকে বসে রয়েছে সেই বাচ্চা মেয়েটির মৃতদেহটা। তার গোটা শরীর কালচে হয়ে গেছে। মোমবাতির আলোয় স্পষ্টভাবে দেখা যায় তার গোটা শরীরের এখানে ওখানে বেরিয়ে এসেছে তার মাংস। তবে তার দুটো উজ্জ্বল সাদা রঙের চোখ যেন একভাবে তাকিয়ে রয়েছে সাহেবের বউয়ের দিকে। তার দুপাটি ছোট ছোট দাঁত যেন কালচে হয়ে রয়েছে। তবে তার চেয়েও আরো ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি ছিল। ঘরের থেকে দেওয়ালের কাছে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। সেই ছায়া মূর্তিটা কোনো মানুষের মূর্তি হতেই পারে না। যেন মনে হচ্ছিল একটা শুকনো গাছ কেটে কেউ ঘরের দেওয়ালের এক পাশে দাঁড় করিয়ে দিয়েছে। তার দুপাশ থেকে বেরিয়ে আসা শুকনো ডালের মতো দুটো হাত ধরে রয়েছে সেই বাচ্চা মেয়েটাকে। আর ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা শব্দ, যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এইটুকুই দেখতে পেয়েছিল সে। তারপরে অনেক কিছু দেখতে হয়তো, কিন্তু তার আগে সেই মৃত মেয়েটার শরীরের দুটো সাদা চোখ তাকিয়েছিল তারই দিকে। তারপর আর সেখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস সে জোগাড় করতে পারেনি। গ্রামের লোক যখন সমস্ত কিছু শুনলো, প্রথমে তারা কিছুই বিশ্বাস করতে চাইল না। তারপর গ্রামের সবাইকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তারা সবাই মিলে গিয়ে পৌঁছালো পরদিন সকালে সেই বাড়িতে। নিচের ঘরে কিন্তু কাউকেই দেখা গেল না। অপরের ঘরের কোথাও কেউ নেই। যেন বাড়িটা একদিনের মধ্যেই শূন্য হয়ে গেছে। সাহেবের বউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সাহেব ফিরে এলো পরদিন সকালে। গ্রামে ঢুকতেই গ্রামের লোকেরা সমস্ত কথা সাহেবকে জানালো। সাহেব নিজেও বলল কয়েকদিন ধরে তার বউয়ের ব্যবহার তার নিজেরও ভালো লাগছিল না। রাতের বেলা সে ওপরে দোতলার ঘরে ঘুমানোর জন্য চলে যেত। গোটা রাত উপরের ঘর থেকে নানান রকমের শব্দ ভেসেও আসতো। তবে সাহেবের ঘুম বেশ গভীর ছিল। একবার ঘুমিয়ে পড়লে তার কোনো কিছুই মনে থাকে না। সাহেব তার বউকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কয়েকদিন পর সাহেব নিজেও ঠিক করলো এই গ্রাম ছেড়ে সে চলে যাবে। কিন্তু তার আগে ঘটে গেল সেই বিভৎস ব্যাপারটা। কয়েকদিন ধরে গ্রামের সাহেবকে কেউ দেখতে পেল না। ওই কাঠের বাড়িতে যাওয়ার মতো সাহসও আর কারোর ছিল না। কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে একদিন জমিদার তার লোকেদেরকে নিয়ে ওই বাড়িতে গেল। আর দেখতে পেল দোতলার ব্যালকনির সিঁড়ির কাছে, ঠিক যেখানে পরপর অনেকগুলো মৃতদেহ পাওয়া গিয়েছিল, অনেক পরে সেখানেই পড়ে রয়েছে সাহেব নিজেও। রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা। আর তার মাথার কাছে ঠিক কপালের মাঝখানে একটা গভীর ক্ষত। তারপর থেকে ওই বাড়িতে আর কেউই যায় না। যারা রাতের বেলা ওই বাড়িতে যায় তারা আর জ্যান্ত ফিরে আসতে পারে না। শুধু সেই 3 জনের মধ্যে একটি মেয়ে ফিরে আসতে পেরেছিল।
তবে তখন আমি গ্রামে ছিলাম না, গোটা ঘটনা আমি এখানে এসেই শুনতে পেয়েছিলাম। অনেকক্ষণ ধরেই রিমি ভেবে চলেছিল তার কথাই লোকটা বলছে, অথচ তাকে চিনতে পারছে না। কেন এবার বুঝতে পারল। লোকটা রিমিকে সেবার দেখেনি, তাই তাকে চিনতে পারেনি। নরহরি গল্প শেষ করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। অনেকক্ষণ তিনজনের মুখে কোনো কথা নেই। এবার ঈশান বলল, যতদূর শুনেছি ওই বাড়িতে যারা মারা গেছে তারা সবাই ওই ব্যালকানির সিঁড়ির কাছে পড়েছিল, আর তাদের সবার কপালের মাঝখানে নাকি একটা করে গর্ত হয়েছিল। এই গ্রামে এসেই আমি ব্যাপারটা জানতে পেরেছি। আর আপনিও তেমনই একটা কথা বললেন, কিন্তু তাদের দৃষ্টি ওই সিঁড়ির দিকে থাকতো কেন? সে ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? নরহরি মাথা নাড়িয়ে জানালো, না, যারাই প্রশ্নের উত্তর দিতে পারত তারা তো আর কেউই বেঁচে নেই। আমি বা কি করে বলবো? সেদিন রাত্রে ওদের মধ্যে আর কোনো কথা হলো না। সেই বাড়িতে ওরা রাতের বেলা ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ লোকটি বাড়ির বারান্দার কাছে ঘুমোলো, রিমি ঘরের ভেতর শুয়ে পড়ল, আর ঈশান শুয়ে পড়ল পাশের ছোট ঘরটায়। তবে চিন্তা আর প্রবল একটা আতঙ্কে রিমির কিন্তু গোটা রাত ঘুম হলো না। ঈশান ঘুমোতে ঘুমোতে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নিল। দেখ রিমি, আমি বুঝতে পেরেছি ওই বাড়িতে আরও একবার না যাওয়া পর্যন্ত তোর এই সমস্যাটা ঠিক হবে না। এতদূর আমরা যখন এসে পড়েছি তখন একবার আমাদের ওই বাড়িতে রাতে বেলা যাওয়াটা প্রয়োজন। রিমির গোটা চোখে মুখে আবার ভয় ফুটে ওঠে। সে চাপা গলায় বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বুঝতে পারছি তুই কোনো কথাই বিশ্বাস করছিস না, কিন্তু আমি ওই বাড়িতে গিয়েছিলাম। ওই বাড়িতে যে কিছু একটা আছে সেটা আমি জানি। তাছাড়া ওই লোকটাও তো একই কথাই বলল। এরপরেও তুই ওই বাড়িতে যেতে চাইছিস? হ্যাঁ, চাইছি, কারণ ওই বাড়িতে না গেলে গোটা জীবন তুই এই একটা ভয় নিয়ে বেঁচে থাকবে। এই ভয়টা তোকে ভালোভাবে কোনো দিনই থাকতে দেবে না। নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছিস একবার তোর কি অবস্থা হয়েছে? একটা অসুস্থ মানুষকে দেখতেও বোধহয় তোর চেয়ে অনেক বেশি ভালো রে। তুই নিজে বুঝতে পারছিস না তোর সমস্যার সমাধান রয়েছে ওই বাড়িতে। যে স্বপ্নটা তুই দেখতে পাচ্ছিস সেটার শেষ আছে শুধুমাত্র ওই বাড়িতেই। রিমি বুঝতে পারছিল ঈশান আসলে কি বলতে চাইছে, কিন্তু তবুও ওই বাড়িতে আরও একবার যাওয়ার মতো সাহস সে কিছুতেই জোগাড় করতে পারছিল না। কোনো রকমে ঈশানকে বোঝানোর জন্য বলল, যাক, আমার ওখানে না গেলেও হবে। আমিও ওই বাড়িতে যাওয়ার জন্য আর সাহস জোগাড় করতে পারছি না। ঈশান রিমির একটা হাত শক্ত করে ধরে, তারপর বলে, আজ রাতে এই লোকটা ঘুমিয়ে পড়লে আমরা ওই বাড়িতে যাব। তবে তোকে আমি কথা দিচ্ছি, ওই বাড়িতে গিয়ে যদি তেমন কোনো বিপদ মনে হয় তাহলে আমরা তখনই কিন্তু সেখান থেকে চলে আসব, ঠিক আছে? রিমি জানে ঈশান যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে তখন তাকে সেখান থেকে সরানো যাবে না। রিমি বুঝতে পারে আরও কিছু একটা অপেক্ষা করছে ওদের জন্য। আবার সেই সেবারের মতো একটা ভয়ঙ্কর কালো রাত ওদের জীবনে আসতে চলেছে। কিন্তু এবার কি হবে? ঈশানের যদি কিছু একটা হয়ে যায়, রিমির যদি কিছু হয়, তাহলে তা নিয়ে রিমি পরোয়া করে না। এমনিতেই ওই স্বপ্নটার একটা ভয় তাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না। নরহরি কিছু বুঝতে পারে না, তবে নরহরি আরও একবার ওদের বলে দিয়েছিল কোনোভাবেই যেন অন্ধকার নামার পর ওই বাংলো বাড়ির দিকে ওরা না যায়। ওরা দুজনেই সে কথা মেনে নিয়েছিল। রাতের বেলা নরহরি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে নরহরি ঘুমিয়ে পড়ার পর ওরা দুজন বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই জঙ্গল মতো জায়গাটার কাছে। ওদের দুজনের হাতেই রয়েছে টর্চ। জঙ্গলে জায়গাটা পেরিয়ে বাড়িটার কাছে পৌঁছনো খুব একটা কঠিন হলো না। ঈশানের হাতে টর্চ ছাড়াও রয়েছে একটা লোহার ছুরি। যদি কোনো বিপদ ঘটে তাহলে এই ছুরিটা তাকে সাহায্য করতে পারবে। চাঁদের আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে, আর সেই চাঁদের আলোয় বাড়িটাকে দেখে
রিমির বুকের ভেতর ভয়টা যেন দ্বিগুণ বেড়ে উঠল। এই সেই বাড়িটা, যে বাড়িটাকে সে স্বপ্নে দেখেছে। এই বাড়িটার সামনে এসে দাঁড়ানোর পরে তাদের তিনজনের গোটা জীবনটা পাল্টে গিয়েছিল। আবার সেই বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে ওরা আজ এত বছর পরে। ঈশান কিন্তু বাড়িটার সামনে এসে দাঁড়ানোর পরে কেমন অবাক হয়ে গিয়েছিল। পুরনো একটা কাঠের বাড়ি, এখানে ওখানে সবুজ গাছপাতা জন্মেছে, দেখেই বোঝা যায় এই বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত। কিন্তু এত পুরনো একটা বাড়ি এখনো ভেঙে পড়েনি। বাড়ির একপাশে কাঠের সিঁড়িটাও রয়ে গেছে অক্ষত, চাঁদের আলোয় দেখা যায়। তবে বাড়িটার কাছে একটা অদ্ভুত গন্ধ যেন চারপাশে ছড়িয়ে পড়েছে বলে মনে হলো। রিমি আর ঈশান বাড়িটা থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো বাড়িটার মধ্যে তাকিয়ে রয়েছে। ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে একটা খসখস শব্দ শোনা গেল। ওদের দুজনের হাতে টর্চ গিয়ে পড়ল একসাথে জঙ্গলের মধ্যে। একটা জায়গায় জঙ্গলটা নড়ে উঠেছে। তাহলে কি ওখানে কিছু রয়েছে? রিমি একবার কাঁপা গলায় বলে উঠল, ওখানে কি আছে বলতো? কোনো বন্য জন্তু নয় তো? এখন অনেক রাত হয়ে গেছে রিমি, এখন এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। চল চল, আমরা বরং ওই বাড়ির ভেতরে গিয়ে ঢুকি। রিমি আর কোনো কথা বলে না। হাঁটতে গিয়ে ঢোকে বাড়িটার একতলার ঘরে। ঘরের দরজাটা হাতের ধাক্কাতেই ক্যাঁচ শব্দ করে খুলে যায়। অন্ধকারে একটা ধুলোর গন্ধ আর গরম বাতাস ভেতর থেকে এক দমকায় বেরিয়ে আসে। বাইরে কিন্তু সামান্য ঠান্ডা রয়েছে, অথচ ভেতরটা কেমন যেন গরম। চারপাশে ঘুরতে দেখা গেল ঠিক আগের বারে ওরা যেমন দেখে গিয়েছিল, নিচের তলাটা তেমন, তবে মেঝেতে পুরো ধুলো জমে গেছে। আরও খানিকটা এপাশে ওপাশে মাকড়সার জাল ছড়িয়েছে। বেশ একটা ভূতের বাড়ির মতো ফিলিংস হচ্ছে, বুঝলি? এমন একটা বাড়ির খবর বেশ ভালোভাবে কাগজে আনতে পারলে কাগজ কাটিতে মার্কেট ভ্যালু কিন্তু ভীষণ বেড়ে যাবে। রিমি অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, তুই এই সব ভাবছিস? আমি ভাবছি এই বাড়িতে আমাদের কোনো বিপদ না ঘটে। ঈশানের মুখে একটা অদ্ভুত হাসি দেখা যায়। ঈশানের কথাগুলো ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে যেন প্রতিধ্বনিত হতে থাকে। যতবার তোর কাছে কথাগুলো শুনেছি ততবারই মনে হয়েছে এই বাড়িতে কিছু একটা আছে, আর সেই ব্যাপারটা সবার সামনে আনাটা খুব দরকার। গোটা দুনিয়ার মানুষ হয়তো জানে না এই গোবিন্দপুর গ্রামে এমন একটা বাড়ি রয়েছে যেখানে রাতের বেলা কেউ থাকতে আসলে সে মারা যায়। একটা কথা আমায় বলতো, যদি ভূত কিংবা অন্য কিছু থাকে তাহলে সে এভাবে কপালের মাঝখানে ফুটো করে মানুষকে মারে কেন? সে তো অন্যভাবেও মারতে পারতো। আমার মনে হয় এখানে ওসব কিছু নেই, বুঝলি? এই গ্রামের মানুষদেরই কারসাজি এসব। তাই আমি হাতে করে এই দেখ এই একটা ছুরি নিয়ে এসেছি। তেমন কিছু দেখলেই ওসব অশরীরীকে এক ঘায়ে ধরাশায়ী করব। ঈশানের কথায় অবাক হয়ে যায় রিমি। তাহলে এত কিছু ভেবে রেখেছিল ঈশান? ঈশান, ঈশান, আমি এখানে থাকবো না। চল চল, আমরা এক্ষুনি গ্রামে ফিরে যাই। ঈশান হেসে ওঠে। তার হাসিটাও ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে কেমন যেন অদ্ভুত মনে হয় রিমির কাছে। এই বাড়িটা ছেড়ে আমি এখন চলে যাব? সেটা হতে পারে না রিমি, সেটা হতে পারে না। এই বাড়ির দোতলার ঘরে আসলে কি আছে সেটা আমি দেখব। কত বছর আগে ওই ঘরে গ্রামের লোক কি দেখেছিল, এমন একটা গাল গল্প দিয়ে এই বাড়ির থেকে আমায় দূরে সরিয়ে রাখতে পারবে না। এই গ্রামের লোকেরা তা কোনোভাবেই পারবে না। আমি ওখানে যাবই, আর তুইও থাকবি আমার সাথে। ওই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠলে কি দেখা যায় সেটা আমি দেখব। এবার আমার পরিকল্পনাটা শোন তুই। এরপরে ঈশান রিমিকে কথাগুলো বলে। সেই কথায় রিমির গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসে। রিমি ভয় একরকম চিৎকার করে বলে ওঠে,
না ঈশান, তুই বিপদটা বুঝতে পারছিস না। আমি নিজে এই বাড়িতে থেকে দেখেছি রণ আর জয়ন্তকে যে যে কোনো মানুষ মারেনি, সেটা আমি জানি। রণ কিন্তু তোর মতোই ছিল। আমার মতো ছিল সেটা হতে পারে, কিন্তু আমি তো নই। আমি এই বাড়ির রহস্য উদ্ঘাটন করে তারপর এখান থেকে ফিরব। ওরা কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে একটা দমকা হাওয়ায় একতলার ঘরের দরজাটা একবার শব্দ করে বন্ধ হয়ে যায়। রিমি ভয়ে চমকে উঠে ঈশানের পেছনে গিয়ে দাঁড়াবে, এমন সময় ঈশান হাসতে হাসতে বলে, আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? হয়তো হাওয়ার ধাক্কায় দরজাটা বন্ধ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি। কথাটা বলেই ঈশান দরজার কাছে গিয়ে দাঁড়ায়, আর দরজাটা খুলে যায়। তারপর বাইরের দিকে তাকাতে যেতেই তার মনে হয় বাড়ির একপাশে সেই সিঁড়ির নিচে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে কে ওখানে? ঈশানের কথা শুনে রিমি কেমন যেন ভয় পাওয়া গলায় একরকম কেঁদে উঠে বলে, ঈশান, ঈশান, কে ওখানে? তুই তুই বাইরে যাস না, বাইরে যাস না তুই। আরে ওই ছেলেটার কাছে কে যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরেটা এত অন্ধকার হয়ে গেল কি করে? একটু আগে পর্যন্ত আকাশে চাঁদের আলো ছিল, দেখেছিস? একদম খেয়াল করিনি আকাশে যে মেঘ রয়েছে। আমার কিন্তু ভয় করছে ঈশান, ঈশান, আমার খুব ভয়। রিমির কথাটা পুরোপুরি শেষ হয়ে এলো না, তার আগেই ওদের মাথার ওপরে একটা মচমচ শব্দ হতে থাকে, যেন মনে হয় ওপরে দোতলার ঘরের কাছে কেউ হেঁটে বেড়াচ্ছে। শব্দটা শুনে ঈশান এবার কেমন যেন থমকে যায়। তারপর আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে বলে, একটু আগে যে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল সে বোধ হয় উপরের ঘরে গিয়ে ঢুকেছে। আমাদের ভয় দেখানোর জন্য এসব করছে। তুই কি পাগল হয়েছিস নাকি? এত কম সময়ের মধ্যে সিঁড়ি দিয়ে কেউ ওপরের ঘরে গিয়ে ঢুকবে আর আমরা বুঝতে পারবো না? এই বাড়িটা কত বছরের পুরনো বলতো? সিঁড়ি দিয়ে কেউ উঠতে গেলে তো সিঁড়িতে মচমচ শব্দ হবে, সেটা শুনতে পাইনি কেন বলতো? আমরা কথা বলছিলাম, তাই আমাদের মনটা অন্যদিকে ছিল, তাই হয়তো শুনতে পাইনি। তাছাড়া পাহাড় টিপে টিপে হয়তো কেউ উঠেছে। রিমি এগিয়ে গিয়ে ঈশানের একটা হাত টেনে ধরে বলে, সেদিন রাতেও কিন্তু ওরা কেউ কোনো কথা শোনেনি, অবাধ্যর মতো ওপরের ঘরে গিয়েছিল, আর কিন্তু ওরা কেউ ফিরে আসেনি। ঈশানের হাত ছাড়ে না রিমি। তারপর হাতের লম্বা ছুরিটা তুলে ধরে বলে, আমি ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। তুই একটা কাজ কর, এই বাড়িটা থেকে বাইরে গিয়ে দাঁড়া। তুই তো বলেছিস ওপরে ঘরে যখন কেউ থাকে তখন ওই ব্যালকানির সিঁড়ির বাঁকের কাছে কেউ একটা এসে দাঁড়ায়। আমি ওপরে যাচ্ছি, আমার যখনই মনে হবে সিঁড়ি দিয়ে কেউ একজন উঠে যাচ্ছে তখন আমি চিৎকার করে তোকে নির্দেশ দেব। তখন তুই সিঁড়ির কাছে এসে দেখবি, কেমন সিঁড়ির বাঁকের কাছে কে এসে দাঁড়িয়েছে সেটা তুই দেখবি। রিমি অনেক চেষ্টা করে ঈশানকে নিরস্ত্র করতে, কিন্তু ঈশানের মধ্যে কেমন যেন একটা জেদ চেপে গেছে। সে কিছুই শুনতে চায় না। অন্ধকারের মধ্যে টর্চের আলোর ওপর নির্ভর করে সে বাইরে বেরিয়ে যায়। রিমি বুঝতে পারে ঠিক আগের বারের মতোই সব কিছু হচ্ছে। আগের বারেও অন্ধকারে তাকে একা রেখে ওরা উঠে গিয়েছিল ওপরের ঘরে এক এক করে। রিমির দু চোখ ফেটে জল বেরিয়ে আসতে শুরু করে। বারবার সে নিজেকে দোষারোপ করতে থাকে। আগেরবার না হয় সে এমন একটা ভুল করেছিল, কিন্তু আরও একবার সেই একই ভুল সে করলো কি করে? সে নিজের স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ঈশানকে আবার কোনো বিপদে ফেলবে না তো? ঈশান কিন্তু সন্দেহ করেছিল গ্রামের কেউ তাদের ভয় দেখাতে চাইছে। বিশেষ করে নরহরি যেমন সন্দেহের চোখে ওদের দেখে চলেছিল, সেই নরহরি বোধহয় কাজটা করেছে। তাই তাড়াতাড়ি এক হাতে টর্চ অন হতেই ছুরিটা বাগিয়ে ধরে সে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। তারপর সিঁড়ির ওপর একটা পা রাখতেই হঠাৎ করে তার মনে হয় রিমি বোধহয় মিথ্যে কথা বলেনি। এই সিঁড়ির ওপর যে ধুলো জমে রয়েছে তা অনেকটা বেশি। এই ধুলোর ওপর দিয়ে কেউ হেঁটে গেলে আর এমন নড়বড়ে সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে মচমচ শব্দ হবে, সেটা নিচের ঘর থেকে শোনা যায়।
তাহলে যে লোকটা ওপরে উঠেছে তার বেলায় শোনা গেল না কেন? এক পা করে সিঁড়ির রেলিং ঘেঁষে ওপরের দিকে উঠতে থাকে ঈশান। সিঁড়ির একদম বাঁক পর্যন্ত যখন এসে পড়েছে তখন দেখতে পেল ওপরের ব্যালকনির কাছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কেউ যে একটা দাঁড়িয়ে রয়েছে সেটা বোঝা আর সম্ভব ছিল না। তবে ঈশানের টর্চের আলো সেখানে গিয়ে পড়তে কালো মতো কি একটা যেন অন্যদিকে সরে গেল। কেমন যেন জেদ চেপে গেল ঈশানের। তাড়াতাড়ি বাকি সিঁড়িটা উঠে ব্যালকনির একপাশে দাঁড়াতেই অবাক হয়ে দেখতে পেল কোথাও কেউ নেই। গোটা ব্যালকনিতে ধুলোর স্তর জমে রয়েছে। আগের মতোই সেই ধুলোর চরে কোনো পায়ের ছাপ নেই। তাহলে একটু আগে যে কালো মতো জিনিসটাকে দেখল সেটা কি? মনের মধ্যে অজস্র কৌতূহল থাকলেও কিছু একটা ভেবে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই ঈশানের মনে হলো ওপরের ঘরের ভেতর থেকে একটা শব্দ আসছে। কেউ যেন গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছে, এমন একটা শব্দ। এবার ঈশান নিশ্চিন্ত হলো যে ভেতরের ঘরে কেউ একজন আছে। কোনো অদ্ভুত উপায়ে তার পায়ের ছাপ এই ব্যালকনিতে পড়েনি। ঈশান উঠে গেল সেই ঘরের দরজার সামনে। তারপর একটা ধাক্কা দিতেই বুঝতে পারল দরজা বন্ধ। সে মনে করলো কাঠের দরজা কোথাও হয়তো জ্যাম হয়ে গেছে। আবার ধাক্কা দিতেই বুঝতে পারল ভেতরের সেই নিঃশ্বাসের শব্দটা বন্ধ হয়ে গেছে। কে আছে ভেতরে? এসব চালাকি আর চলবে না, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। অন্ধকারে দরজা ধাক্কা দিচ্ছিল ঈশান। এবার টর্চ জ্বালাতে যেতেই সেটা জ্বলল না। ভালো করে টর্চটা জ্বালানোর চেষ্টা করতে করতেই দরজাটা যেন নিজে থেকে খুলে গেল। এবার অন্ধকারের মধ্যে ঈশান বুঝতে পারল ঘরের মধ্যে কেউ এসে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিচ থেকে একটা শব্দ এলো, যেন কেউ সিঁড়ি থেকে উঠে আসছে ওপরের দিকে। তাহলে কি রিমি উঠে আসছে? কিন্তু তার আগেই ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো সেই লম্বা কালো ছায়ামূর্তি। হঠাৎ করে ঈশানের হাতের টর্চ জ্বলে ওঠে, আর সেই আলোয় ঈশান দেখতে পায় একটা ভয়ঙ্কর দৃশ্য। রিমি অনেকক্ষণ ধরেই ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল। বারবার তার মনে হচ্ছিল তার একবার ওপরে যাওয়া প্রয়োজন, কিন্তু একটা কৌতূহল সে এবার অনুভব করতে পারছিল। সত্যি যারা মারা গেছে তাদের দৃষ্টি ওই সিঁড়ির দিকে কেন ছিল? ঈশান নির্দেশ দেওয়া না পর্যন্ত বাইরে যাওয়াটা ঠিক হবে না। এইসব ভাবতে ভাবতে মনে হলো এই গোটা বাড়িটা, আশপাশের পরিবেশটাই তো যেন একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে চারপাশটা কেমন শান্ত নিস্তব্ধ ছিল। এবার মনে হলো ওই জঙ্গলের দিক থেকে অদ্ভুত সব শব্দ আস্তে আস্তে লাগলো, আর বাড়ির আশেপাশে যেন একটা ঝড় উঠেছে। মাথার ওপরে দোতলার ব্যালকনির কাছে মচমচে একটা শব্দ অনেকক্ষণ ধরে হচ্ছে। তার মনে হচ্ছিল তাহলে কি ঈশান দোতলার ঘরের কাছে পৌঁছে গেছে? যদি ঈশানের কিছু হয়? নিজেকে বোঝাতে পারছে না রিমি। ঠিক তখনই তার মনে হলো ঘরের দরজার বাইরে কেউ একটা এসে দাঁড়িয়েছে। যে এসে দাঁড়িয়েছে তাকে ঈশান মনে করেছিল এই গ্রামের কেউ। ঈশান ভুল ভেবেছে। এই গ্রামের কেউ ওদের ভয় দেখানোর জন্য এত রাতে এই বাড়িতে আসবে না। কিন্তু ঈশানের কি হলো? এতক্ষণ হয়ে গেল, ঈশান ঠিক আছে তো? ঈশানের কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে হাতের ধাক্কায় দরজাটা খুলে গিয়েছিল। আর তখনই হাতের টর্চের আলোটা সামনের দিকে ফেলতেই রিমি দেখতে পেল একটা বাচ্চা মেয়ে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। মনে হলো রিমির দরজা খোলার অপেক্ষাতেই সে ছিল। তাকে দেখতে পেয়ে রিমির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল একবার। তবুও কি যেন একটা আকর্ষণ তাকে বারবার টেনে নিয়ে যেতে শুরু করলো ওই সিঁড়ির দিকে। বাচ্চা মেয়েটা ততক্ষণে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একভাবে। তার গায়ের ওপর গিয়ে পড়েছে আলোটা। বাচ্চা মেয়েটার পরনে একটা সাদা রঙের পোশাক, কিন্তু সেই পোশাকটা যেন কেমন অদ্ভুত।
এখনকার দিনে দেখা যায় না। মনে হচ্ছে বাচ্চা মেয়েটার গায়ের পোশাকটা আজ থেকে 100 বছর আগে ব্যবহার করা হতো। বাচ্চা মেয়েটা এগিয়ে গেছে, ঠিক তখনই রিমির হাতে টর্চটা একবার দপ দপ জ্বলে উঠেই বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই একটা ব্যাপার অনুভব করতে পেরে রিমি যেন চমকে উঠল। একটা চিৎকার ভেসে এসেছে ওপর দিক থেকে। সেই চিৎকারটা যে ঈশানের চিৎকার সেটা বুঝতে খুব একটা দেরি হলো না তার। অন্ধকারের মধ্যেই উপরের দিকে তাকাতে অন্ধকারে দেখা গেল ঠিক সেই স্বপ্নের মতো একটা দৃশ্য। দোতলার ঘরের দরজাটা খোলা। সেই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত কালো অন্ধকার যেন বেরিয়ে এসে দাঁড়িয়েছে ব্যালকনির কাছে। তার মাথাটা গিয়ে ঠেকেছে ওপরের একদম ছাদে। এই অন্ধকারের মধ্যেও রিমি যেন স্পষ্টভাবে দেখতে পেল তার একটা লম্বা গাছের ডালের মতো শক্ত হাত এগিয়ে গেছে সামনের দিকে সিঁড়ি পর্যন্ত, ঠিক সেখানে যেখানে ঈশানের শরীরটা যেন হাওয়ায় ছটফট করে চলেছে। বাচ্চা মেয়েটা এতক্ষণে হেঁটে হেঁটে পৌঁছে গেছে সিঁড়ির বাঁকের কাছে। হঠাৎ করে একটা ব্যাপার বুঝতে পারল রিমি। প্রতিবার যখন ব্যালকনির সিঁড়ির কাছে একজন মারা যায় তখন তার দুটো চোখ ওই সিঁড়ির বাঁকের দিকে কেন থাকে? তাহলে প্রতিবার রাতের অন্ধকারে ভয়ঙ্কর এই ঘটনার সময় ওই বাচ্চা মেয়েটা এসে দাঁড়ায় সিঁড়ির বাঁকের কাছে। তবে তার থেকেও আরো বেশি ভয় পেল রিমি। একটা ব্যাপার অনুভব করলো সে। ঠিক তখনই রিমি বুঝতে পারল তার ঠিক পেছনে যেন কেউ একটা এসে দাঁড়িয়েছে। গোটা ব্যাপারটা স্বপ্নের মতো ঠেকতে লাগলো রিমির কাছে। যে স্বপ্নটা সে দেখতে পেত ঠিক তেমনই একটা স্বপ্ন। রিমির ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস এসে পড়ল। তার সাথে কেউ যেন সুর করে এক টানা বলে যেতে লাগলো। ভাষাটা যে আসলে কি সেটা বোঝার ক্ষমতা তখন রিমির আর নেই। তবে রিমি বুঝতে পারল নরহরির বলা কথাগুলো মিথ্যে নয়। নরহরি যে মেয়েটার কথা বলেছিল, গ্রামের যে মেয়েটা দোতলার ঘরের দরজার ফাঁক দিয়ে সাহেবের বউকে দেখেছিল কোনো একটা মন্ত্র করতে, সেই মন্ত্র এখন সে তার কানের কাছে শুনতে পাচ্ছে। এই মন্ত্র দিয়ে সাহেবের বউ জাগিয়ে তুলেছিল তার মেয়েকে, আর জাগিয়ে তুলেছিল হয়তো এই জঙ্গলের মধ্যে বাস করা কোনো অপশক্তিকে, যাকে দেখতে অনেকটা গাছের মতো। এই এত বছর ধরে গোটা ব্যাপারটা নিয়ে পড়াশোনা করতে করতে রিমি জেনেছিল মাঝে মাঝে জঙ্গলে এমন অনেক অপদেবতা দেখা যায় যারা জঙ্গলের মধ্যে গাছের আড়ালে যুগের পর যুগ মানুষের চোখের আড়ালে থেকে যায়। সাহেবের বউ বোধহয় কোনোভাবে তার সন্ধান পেয়েছিল এবং তার সাহায্যে আবার জাগিয়ে তুলেছিল তার মেয়েকে। সেদিন রাতে সাহেব ঠিক যেভাবে মরেছিল সেভাবেই এক এক করে সবাই মরেছে। আর আজ মরেছে ঈশান। ওই বন্ধ ঘরের ভেতর থেকে আসলে বেরিয়ে এসেছে জঙ্গলের কোনো এক অপদেবতা আর বাচ্চা মেয়েটা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে তার কাছে এতক্ষণে। আর তাহলে তার পেছনে এসে কে দাঁড়িয়েছে? কথাটা মনের মধ্যে উদয় হলেও উত্তরটা কিন্তু জানা ছিল রিমির। তার পেছনে এসে দাঁড়িয়েছে আজ থেকে অনেক বছর আগে এই গোবিন্দপুরের কাঠের বাংলো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই সাহেবের বউ। তবে সে যার বেঁচে নেই সেটা বলে দিতে হয় না। রিমির গোটা শরীরটা কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। সেই চিৎকারে জঙ্গলের আশেপাশের নিস্তব্ধতাটুকু কেমন যেন খান খান হয়ে গেল। ঠিক তখনই সেই বাড়ির ব্যালকনির দিক থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। আর রিমি বুঝতে পারলো একটা ঠান্ডা বরফের মতো হাত তার ঠিক ঘাড়ের কাছে চেপে ধরতে শুরু করেছে। আমি আর কি করে বুঝবো এই মেয়েটাই ছিল সেই মেয়েটা যারা কয়েক বছর আগে এখানে এসেছিল। আগে যদি বুঝতে পারতাম তাহলে কি রাতের বেলা অসতর্ক হয়ে ঘুমাতাম? শুধু শুধু দুটো জলযান্ত্র প্রাণ আবার চলে গেল। কিন্তু খুড়ো, একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারলাম না,
এই প্রতিবার মৃতদেহ পাওয়া গেছে এই দোতলার ব্যালকনি সিঁড়ির কাছটায়, কিন্তু এই মেয়েটার মৃতদেহটা এই জঙ্গলের কাছে বাড়ির সামনে পাওয়া গেল কি করে? নরহরি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল এই প্রশ্নের উত্তর দিতে সে অসমর্থ। তারপর সামনের দিকে তাকিয়ে গ্রামের কতগুলো লোকের সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলে উঠল, আর নয় দিনু, আর নয়, এখানে আর কাউকে মরতে দেওয়া যাবে না। কাল থেকে এই বাড়ির চারপাশটা ভালো করে ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝলি? এইভাবে তো আর একটা একটা করে জীবন চলে যেতে দেওয়া যায় না। এই রাক্ষসে কাঠের বাড়ি যে আর কতগুলো মানুষের রক্ত খাবে তা বুঝতে পারি না। যারা ওদের খুঁজতে এসেছিল তারা সবাই দিনের আলোয় ভয়ার্ত চোখে তাকিয়ে রইল বাড়িটার দিকে, যেন মনে হচ্ছে বাড়িটা কিছুই জানে না। বাড়িটা জানে না কাল রাতে ঠিক তার চোখের সামনে কি ভয়াবহ একটা ব্যাপার ঘটে গেছে। আবার তাজা রক্তে ভেসে গেছে বাংলো বাড়ির দোতলার ব্যালকনির সিঁড়ির কাছের জায়গাটা। আর এবারেও মৃতদেহের দুটো চোখ তাকিয়েছিল সিঁড়ির বাঁকের দিকে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে গোবিন্দপুরের বাংলো বাড়ির দ্বিতীয় এবং অন্তিম পর্ব, গোবিন্দপুরের কাঠের বাড়ি। আজকের গল্প পাঠে রয়েছে সায়ন্তন। অন্যান্য চরিত্রে মৌমিতা, বাল্মীকি, শিউলি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। শব্দগ্রহণ ও আবহে রয়েছে মিহান্স প্রোডাকশন হাউস থেকে মৌমিতা। সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা ও বুবাই। প্রচ্ছদ অলঙ্করণে শুভঙ্কর। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।